একেবারে ভেজা বেড়ালের মতো। সিনেমার পর্দায় যাকে আমরা নায়ক বলি, তিনি যেন একাই 100, শত শত্রুর মাঝেও অবিচল। আগুন পেরিয়ে আকাশ ছোঁয়া দালান থেকে লাফিয়ে মৃত্যুকেও হার মানান তিনি। দর্শক হাততালি দেয়, বাহবা দেয় সেই নায়কের সাহসিকতায়। কিন্তু দর্শক কখনো কি ভেবে দেখেছেন এই অসম্ভবকে সম্ভব করে তোলেন আসলে কারা? এই নায়কদের পেছনে আছেন একদল নীরব যোদ্ধা, আর তারা হলেন স্টান্টম্যান। তারা ক্যামেরার সামনে নয়, পেছন থেকে নিজেদের জীবন বাজি রেখে তৈরি করেন সেই দুঃসাহসিক দৃশ্যগুলো। নায়ক বা ভিলেন যখন 10 তলা থেকে লাফ দেন, আগুনের মধ্যে দিয়ে ছুটে যান, কাঁচ ভেঙে প্রবেশ করেন, সেই ঝুঁকিপূর্ণ মুহূর্তগুলোতে আসলে ডামি হয়ে অভিনয় করেন স্টান্টম্যানরাই। তাদের কাজ শুধু কঠিন নয়, প্রাণঘাতীও হতে পারে। আগুনের উপর দিয়ে ঝাঁপ দেওয়া, পাহাড় থেকে পড়ে যাওয়া, ট্রেন লাইন বা রেল সেতু থেকে ঝাঁপিয়ে পড়া, প্রতিটি দৃশ্যেই থাকে জীবনের ভয়ঙ্কর ঝুঁকি। অথচ সেই ঝুঁকির বিনিময়ে যে সম্মান, যে পরিচিতি পাবার দরকার, তা তারা পান না বললেই চলে। বাংলাদেশে এই পেশায় এখনো কোনো নারী যুক্ত হননি, আর তাই নারীর চরিত্রেও কাজ করেন পুরুষ স্টান্টম্যানরাই। বর্তমানে দেশে মাত্র কয়েকজন পেশাদার স্টান্টম্যান রয়েছেন। তাদের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় হলেন মিঠু, যিনি প্রায় 35 বছর ধরে এই পেশায় কাজ করে যাচ্ছেন। 1991 সালে নায়ক জসিমের লক্ষ্মীর সংসার সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেন মিঠু। জসিমের জ্যামস ফাইটিং গ্রুপে যোগ দিয়ে নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। লাভ ছাপে পারদর্শিতার কারণে শুরুতেই প্রশংসা পান মিঠু। এরপর নায়ক ইলিয়াস কাঞ্চন, মান্না, সালমান শাহ, শাকিব খান সহ বহু জনপ্রিয় তারকার স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন তিনি। এমনকি নায়িকা দিতি, মৌসুমী, শাবনূর এবং মুনমুনের মতো নায়িকাদের ডামি হিসেবেও কাজ করেছেন মিঠু। তবে প্রশ্ন হচ্ছে, এত ঝুঁকি নিয়ে তারা কি পান? বাস্তবতা খুবই কঠিন। দিন শেষে তাদের পারিশ্রমিক মাত্র 2,500 টাকার মতো। 90-এর দশকে কাজের সুযোগ থাকলেও এখন অনেকেই বেকার, কেননা এখন সিনেমা নাই বললেই চলে। দুর্ঘটনায় আহত হলে প্রযোজক কিছু চিকিৎসা খরচ দেন, কিন্তু তার বাইরে কোনো সহায়তা নেই, নেই কোনো বীমা, নেই কোনো নিরাপত্তা। বিদেশে যেখানে স্টান্টম্যানদের জন্য জীবন বীমা, আলাদা পুরস্কার ও সম্মাননা রয়েছে, বাংলাদেশে তা এখনো কল্পনাতীত। সিনেমাতে একটি গানের পেছনে লাখ লাখ টাকা খরচ হলেও স্টান্টম্যানদের জন্য বরাদ্দ থাকে না সামান্য বাজেটও। অনেকেই কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন, কেউ কেউ জীবনও হারিয়েছেন। তবুও পেটের দায়ে আবারও ফিরতে হয় সেই ঝুঁকিপূর্ণ কাজেই। বুলেট, বাবুল, কামাল, মুসলিম, লাবু, শামীম, এমন অনেক দাপুটে স্টান্টম্যান আজ আর বেঁচে নেই, কিন্তু তাদের অবদান কি আমরা মনে রেখেছি? সবচেয়ে দুঃখজনক, সিনেমা পর্দায় তাদের কোনো নাম যায় না। এই নিয়ে স্টান্টম্যানদের মনে অনেক আক্ষেপও শোনা যায়। সিনেমার ঝলমলে আলোয় আমরা যাদের দেখি তারা নায়ক, কিন্তু সেই আলোকে সম্ভব করে তোলেন যেসব মানুষ, তারা প্রকৃত নায়ক হয়েও থেকে যান অন্ধকারে। এখন সময় এসেছে এই নেপথ্য নায়কদের সামনে আনার, তাদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার। কারণ একজন নায়ককে সত্যিকারের নায়ক বানান এই স্টান্টম্যানরাই। হ্যাঁ দর্শক, এফডিসিতে আমি কথা বলেছিলাম জনপ্রিয় স্টান্টম্যান মিঠুর সঙ্গে। তিনি বলেছেন স্টান্টম্যান হিসেবে তার জীবনের ঘটে যাওয়া নানান ঘটনা। আসুন দর্শক, সেই সাক্ষাৎকারটি এখন আমরা দেখি। আসসালামু আলাইকুম, আমি বুশরা চলে আসছি আপনাদের জন্য আবারও আপনাদের নতুন আয়োজনে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ দর্শক, আজও রয়েছে আপনাদের জন্য নতুন কিছু, আর দেখতে হলে কিন্তু অবশ্যই বুশরা চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো চলুন চলে যাই আজকের আয়োজন দেখার জন্য।
আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার পাশে কাকে দেখতে পাচ্ছি? নাম বললে আপনারা সবাই চিনবেন, অলরেডি হয়তো অনেকে চিনতে পারবেন কে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নাম করা ফাইট ডিরেক্টর এবং স্ট্যান্টম্যান, যাকে আমরা এক নামেই চিনি, মিঠু। আমরা সবাই মিঠু ভাই বলি। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, আপনাকে সবাই একটু ক্যামেরা দেখুক। আপনাকে তো সবাই সিনেমায় দেখে, কিংবা আপনি অনেক সময় ডামি করেন না, অনেক বড় বড় নায়কের। তো একটু আপনার কাজ সম্পর্কে একটু জানতে পারি। ওনার ইচ্ছা যে আপনি কাজ করেছেন, কোন কোন সিনেমা করেছেন, কোন কোন নায়কের ডামি হিসেবে আপনি নিজেকে উপস্থাপন করেছেন, অনেক রিস্কি শটে আপনি অভিনয় করেছেন। আমি 1990 সন থেকে কাজ করা শুরু হয়। জসিম ভাই, অরুণ জসিম ভাই স্টান্টম্যান হিসেবে আমাকে ফিল্মে নিয়ে আসেন। জসিম ভাইয়ের একাধিক ছবিতে আমি এই সময় স্টান্ট করেছি। আপনার পুরান ছবিগুলো যেগুলো দেখেছেন, স্টান্ট মানে তার ড্রেস পরে ফ্লাইং কিক, জাম্প, ভাঙচুর, এই যে কাজ, রাত জাম্প, এই কাজগুলো করেছি। তার পরবর্তীতে যখন আমাদের মরুন সালমান শাহ ভাই আসলেন, তার প্রথম ছবিটি আমি করতে পারিনি, কারণ আমার আসলে অসুস্থ ছিলেন, কক্সবাজার আমি ফেরত আসছি। তার পরবর্তীতে আমাদের মরুন সালমান ভাইয়ের প্রায় 70%, মানে যদি উনি ছবি করেন 30টা, তার মধ্যে আনুমানিক 18টা ছবি আমার করা আছে। মারপিট শিল্পী এবং স্টান্টম্যানের যে কাজ, আর সহকারী ফাইট ডিরেক্টর বলে এটাকে, সেই কাজগুলো করেছি। মান্নাভাইয়ের সবচেয়ে বেশি ছবি করেছি। মান্নাভাইয়ের বলা চলে প্রায় 90% ছবিতে তার স্টান্টম্যানের কাজগুলো করেছি। আপনি কিন্তু অনেক নাম করা নায়কের, অনেক নাম করা ছবির, পপুলার ছবির স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন, ফাইটের ডিরেকশন দিয়েছেন, কিন্তু আপনাকে পর্দায় কিন্তু আমরা দেখি না, নায়ককে দেখি যে নায়ক এরকম দুর্ধর্ষ মারপিট করছে। তো কখনো খারাপ লাগে না যে কষ্ট করলাম আমি আর নাম করে নায়ক? কেমন লাগে আপু? দেখুন, যেহেতু প্রফেশনালি আমার এটি কাজ, এই কাজটাকে আমি অনেক সম্মান করি। আর যেহেতু ওই সময় আমার চেহারা ছিল অনেকটা হিরো আলমের মতো দেখতে, বাঁকা চেহারা, আমি এসেছিলাম কিন্তু অভিনয় করার জন্য, আমার কাজটাকে দর্শকদের দেখানোর জন্য। তাকে দেখলাম আলমগীর ভাই, জসিম ভাই, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, এদের সামনে আমি কিছুই না, যা আমি সব তখন অভিনয় সব ভুলে গেলাম। তখন আমাকে একজন বললো, মিঠু, জসিম ভাই তোমাকে এখানে নিয়ে আসছে স্টান্টম্যানের কাজ করার জন্য, তুমি এই কাজটি করে, এটা তুমি ভালো করবে। তখন তাদের ড্রেসটি পরে যখন আমাকে সারাক্ষণ থাকতে হতো, তখন আমাকে নিজে নিজে হিরো মনে হতো। কখন হিরো জসিম ভাই, কখনো সালমান শাহ ভাই, কখনো আমিন খান ভাই, কখনো অমিত ভাই, এগুলো আমার ভীষণ দারুণ আনন্দ পেতাম। ওই শটগুলো যখন আমি হলের পর্দায় দেখতাম আর যখন মানুষ তালি দিত, তখন আমার দারুণ লাগতো। তখন আমি সবাইকে তাকায় দেখতাম যে আমাকে তো কেউ চিনে না, কিন্তু ওই কাজটা তো আমার, যেহেতু ওই তালিটা হিরোকে দিয়েছে, আমি ওই তালিটা আমি পেয়ে গেছি। এভাবে আমি খুব আনন্দ পেতাম। কখনো আপনার মনে আফসোস লাগেনি যে আহা, ওই চেহারা, আমি এত কষ্ট করেছি, চেহারা দেখাচ্ছে নায়কের, অথচ কাজটা কষ্ট করেছি আমি, আপনার চেহারা দেখালো না, দুঃখ আসে না মনে? সত্যি কথা বলতে কি আপু, দুঃখটা এই কারণে পাইনি, আমাদের যে পরিমাণ টাকা দিত, টাকা দিয়ে সবকিছু ভুলে যেতাম। তখন কাজটি আমাদের প্রধান ছিল, কাজ, প্রতিদিন কাজ, ভাবার সময় নেই, সকালে কাজ, বিকালে কাজ। আজকে কক্সবাজার, কালকে নেপাল, ইন্ডিয়া, তারপরে ব্যাংকক, এইবার খালি ঘুরে বেরিয়েছি। আর 94 সনে প্রসেনজিৎ দা, বোম্বাদা, আমাদের কলকাতার, তার একটি ছবিতে আমি স্টান্টম্যানের কাজ করেছি ওই সময়। এই স্টান্টম্যানের যে কাজ বলছেন, আপনি একটু আগে বলছেন যে আপনাদেরকে টাকা বেশি দিত, আসলে কি এটার সম্মান বেশি ছিল? না, বাইরের দেশের তুলনায় এটা সামান্য টাকা, কিন্তু আমাদের তুলনায়, মানে আমার জন্য এটা অনেক টাকা। কারণ প্রতিদিন আমার 20,000 টাকা ইনকাম ছিল তখন, মানে বর্তমান টাকা 2,000 টাকা ধরেন। তাই ওই সময় আমি একটা স্টুডেন্ট মানুষ ছিলাম, আমার জন্য যথেষ্ট। যেখানে বাসা থেকে আমাকে 50 টাকা 100 টাকা নিয়ে এক সপ্তাহ চলতে হয়, সেখানে আমার প্রতিদিন ইনকাম যদি 2,000 টাকা হয়, ওটা আমার জন্য কি অনেক কিছু নয়? তো আপনাকে এই মুহূর্তে মনে পড়ছে যে কোন ছবিতে শর্ট দিতে গিয়ে, ড্যামি শর্ট দিতে গিয়ে আপনি খুব রিস্কের মধ্যে ছিলেন, এরকম কোন সিনেমার কথা মনে পড়ছে? প্রতিটি শটে কিন্তু আমাদের রিস্ক, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেয়। হ্যাঁ, এটা যে কত রকম ভাবে আমরা বাঁচতে পারি, এটা আল্লাহ একমাত্র আমি জানি, আর আল্লাহ আমাকে বাঁচান। অন্যায় বিরুদ্ধে একটা ছবিতে ছোট্ট একটি শট দিতে, বন্ধুরা আপনারা 90 সনে অনেক ছবি দেখেছেন, এবার ঘুরে ঘুরে হয়তো ঘরবাড়ি ভাঙ্গা হয় বা হাড়ি পাতিলের উপরে পড়া হয়, যে রানে ঘুরতে হতে, এমন একটি শট আমি ছোট্ট একটু উঁচু জায়গাতে দিতে গিয়ে আমার সাথে সাথে হাতে 2 টুকরো হয়ে যায় সেকেন্ডের মধ্যে। হাত 2 টুকরো? হ্যাঁ, 2 টুকরোর সাথে সাথে আমি 1 বছর বাসায় ছিলাম, 9 মাস পরে আমি সুস্থ হই। প্রাথমিক চিকিৎসা আমাদের প্রযোজক দিয়ে দিয়েছিলেন, ছবির নাম হলো অন্যায় বিরুদ্ধে। আর বাকি যে 9 মাসের, ওটা আমার নিজেকে বহন করতে হয়েছে। শুধু যে হাত ভাঙা তা না, শরীরে অসংখ্য এরকম ব্যথা আমি পেয়েছি। তো এখনো শরীরে ব্যথা নিয়ে আপনি বয়ে বেড়াচ্ছেন? হ্যাঁ, ব্যথা। হ্যাঁ, এখনো কি আপনি এই কাজ করছেন? জি, হ্যাঁ, এখন তো একটা কাজ বেড়েছে। দীর্ঘদিন যাবত আমি ফাইট ডিরেকশন দিচ্ছি, আর আমার ছবিতে আমি স্টান্টম্যান কাজগুলো আমি খুব সাবলীল ভাবে করি, কারণ আমার যে কাজগুলো পরবর্তী প্রজন্মে যারা এসছেন, তারা অতটা দক্ষ না, তাদের কিছুটা ঘাটতি আছে। অত্যধিক তাকালে দেখি ওরা
কেমন কেমন যেন করে, ভাবে যে আমার জন্য ও কেন ব্যথা হবে, টাকা যেহেতু পাবো আমি তার ব্যথাটা আমি পাই। আর যেহেতু এই কাজগুলো আমার, আর আপু অ্যাক্সিডেন্ট কিন্তু সবসময় হয় না, যেটা হওয়া সেটা হয়ে যাবে। আর মাঝে মধ্যে জীবনে দুই একটা অ্যাক্সিডেন্টের শরীরের জন্য যথেষ্ট। জি। এই যে আপনি রিস্ক নিচ্ছেন, আপনার পরিবার থেকে কখনো আপনাকে মানা করে না যে এগুলো করার দরকার নেই, যে কোনো মুহূর্তে একটা জীবন নাশ হতে পারে? আপনি কখনো এরকম মানে শঙ্কা করেননি নিজেকে নিয়ে যে আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি এরকম সর্দি থেকে? ফার্স্ট অফ অল বলি আপু, আমার মা বাবা ছিলেন যুদ্ধ আমলের মানুষ, খুবই সহজ সরল। তাদের সন্তান আমরাও সহজ সরল ছিলাম। আজকের মতো এত কোনো প্রযুক্তি ছিল না যেটা আমার মা বাবা জানবে, শুধু একটি বিটিভি ছিল। সেই বিটিভিতে মাঝে মধ্যে একটি প্রোগ্রাম দেখানো তো, দামি ম্যানদের নিয়ে কোনো আলোচনা হতো না। আর আমি যে কি কাজ করতাম এটা মা বাবা জানতো না। আর ব্যথা পেলে আর মা বাবাকে বলতাম না, ছোট মানুষ তো, একদিক দিয়ে ব্যথা পেতাম আরেক দিক দিয়ে চলে যেত। বুঝতে পারতো তখনই যখন দেখা গেলো একটা গ্লাস জাম দিয়েছি, হ্যাঁ হয়তো এখান থেকে 8-10টা সেলাই পড়েছে, হ্যাঁ তখন আমাকে দুজন বাসায় নিয়ে আসতো, তখন তাকাই দেখতো যেটা কেন। যখন আমার হাতটা ভেঙে গেল, যখন আমি ওটিতে আসি, তখন মা বাবা গেলেন, তখন তারা ভয় পেয়ে গেলেন এই কাজ কেন। তখন আমি বললাম যে সাপ নিয়ে কাজ করলে সাপ তো ছবল দিবে, এই কাজগুলো আমার সবসময় হয় না, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এটা যে কোনো কাজ আমার এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। এভাবে তাকে এই যে অন্যান্য দেশে কিন্তু ড্যামি যারা স্ট্যান্টম্যান যারা, ওদেরকে নিরাপত্তা দেওয়া হয়, ওদের ইন্স্যুরেন্স করা হয়। আমাদের চলচ্চিত্রে কি এরকম কোনো আপনাদেরকে সুযোগ দিয়েছে, ইন্স্যুরেন্স করেছে যে আপনারা ক্ষতিগ্রস্ত হলে ইন্স্যুরেন্স করা থাকবে, কিংবা যে আপনারা যে আঘাত পান সেটার চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেয় কিনা, এবং আরও কোনো সুযোগ সুবিধা দিয়েছে কিনা কিংবা দেয় কিনা, এরকম আছে কিনা আমাদের বাংলা চলচ্চিত্রে? বিদেশে তো আছে। আপু আমার জানা মতে বাংলাদেশের 2টা শ্রেণীর সম্ভবত ইন্স্যুরেন্স নেই। এটা আজ থেকে আরো 25 বছর আগে আমি জেনেছিলাম, সত্য মিথ্যা আমি ঠিক শিওর না। ওইটার মধ্যে রয়ে গেছে এক, হিজড়া যারা সম্প্রদায় আছে তাদের সম্ভবত ইন্স্যুরেন্স নাই। আর আমরা জীবন বিমা, আমরা যারা স্ট্যান্ডম্যানের কাজ করি তাদেরও উল্লেখ নাই কাগজটার মধ্যে। আপনারা কখনো দাবি করেননি? না, হাতে তো 4-5 জন, এটা কি আর দাবি করবো? না, আপনারা যদি কাজ না করেন তাহলে তো পরিচালকরা কিংবা প্রযোজকরা বাধ্য হতো আপনাদেরকে সেরকম ফ্যাসিলিটি দেওয়ার। আপনারা কখন দাবি উত্থাপন করেন? না, দাবিটা আসেনি, কারণ ইয়াং মানুষ, ইয়াং শরীর, একদিক দিয়ে ব্যথা পায় আরেক দিয়ে ভালো হয়ে যায়, এদিক দিয়ে কেটে যায়, কাটাকে কাটা মনে হয় না, চোখের সামনে সেলাই করে কোনো ব্যাপার মনে হয় না। হ্যাঁ, ওইটা তো ওই সময়কার বয়সের, হ্যাঁ এত আমরা তো সহজ সরল ছিলাম। বর্তমান এই যুগের মতো এতটা জ্ঞান বুদ্ধি আমাদের ছিল না 90 দশকে। আমরা খুবই সাদা মাটা জীবনযাপন করেছি। কত বছর বয়সে আপনি এই লাইনে এসেছেন? সম্ভবত 18 বছর। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি আসলাম জসিমবাড়ি। এখানে ইসলামের কাজ করার পর আবার আমি চলে গেলাম এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার সব ছিল তুলনাম কলেজে ভর্তি হয়ে না, আমাদের তেজগাঁও কলেজে। এখানে আর ভর্তি করা হয় না, এই যে আসলাম সকাল বিকাল এই কাজ করতে করতে সময় শেষ। আপনার তো এখন মানে দিন যায় মাস যায় বছর যায় করতে করতে এখন আপনি অনেক পরিণত বয়স হয়েছে। হ্যাঁ, বয়স প্রায় 56 চলছে। সাধারণ 56 চলছে। তো এমনি কোনো ক্যারেক্টার, কোনো ছবি করেছেন যে ক্যারেক্টার আর্টিস্ট? দেখুন, যেহেতু আমরা চলচ্চিত্রে কাজ করি, 1000 ছবিতে আমি কাজ করেছি। ছবির জগতে থাকলে অসংখ্য চরিত্র অটোমেটিক হয়ে যায়, বলতে হয় না। এখন অনেক চরিত্রে আমি অভিনয় করেছি। তো চরিত্রটা অভিনয় করেছি ঠিকই, আমার টার্গেট ছিল অভিনয় না, টার্গেটটা হলো আমাকে ফাইট ডিরেক্টর হতে হবে। হ্যাঁ, আমি তাই হয়েছি ফাইট ডিরেক্টর। তো আপনার এই মুহূর্তে আপনি বললেন যে 1000 ছবি করেছেন। 1000 এটা কি জানা কথা? ফাইট ডিরেক্টর হিসেবে, স্ট্যান্ড হিসেবে আমাদের কিছু ভাই 1000 ছবিতে প্রায় 1000, কিন্তু উল্লেখযোগ্য কয়েকটা ছবির নাম বলতে পারবেন যেগুলো হিট, সুপার হিট, মেগা হিট? উল্লেখযোগ্য বলতে ডিজিটাল যুগে আছে প্রমাণ 2, জাস্ট মাল্টিমিডিয়া, এটা সুপার ডুপার, আমাদের সিয়ামের প্রথম ছবি। এটা এছাড়া খুব দুর্দান্ত ভালো গিয়েছে। কোনটা? সিয়ামের প্রমাণ 2। এটা আরো 5-6 বছর আগের কথা বললাম। আর ওদিকে ওই সময় তো দেনমোহর, সালমান শাহ, বিচার হবে, বিক্ষোভ, সবই সুপার ডুপার। হ্যাঁ, অসংখ্য ছবি। তারপরে সত্যের মৃত্যু নেই, আম্মা জান, বিদ্যুল ভাইয়ের তেজি ছবি, অসংখ্য, মানে বলে শেষ করা যাবে না। আসলে আপনাকে সামনাসামনি কেউ ধন্যবাদ জানায় না, কিন্তু তারপরে আপনাকে আমি স্যালুট জানাই। এবং যারা, আপনি একটু তাকান দর্শকদের দিকে, যে দর্শকরা দেখুন, উনি আজীবন ক্যামেরার সামনে কাজ করেছে কিন্তু কখনো ওনার মুখ দেখা যায়নি। নায়করা বাহবা নিয়েছে, উনি স্ট্যান্ডম্যান হিসেবে কাজ করেছে, অনেক রিস্কি শটে উনি শট দিয়েছেন, মারামারি করেছেন, যুদ্ধ করেছেন, মোটরসাইকেলও তো আপনি ইয়ে করেছেন না, মোটরসাইকেল দিয়ে কিংবা যত রিস্কের কাজ, ট্রেন জাম্প করা, রানিং গাড়িতে পড়া, ফ্যানের উপর পড়া, কিংবা এই যে মাটির হাড়ি পাতিলের উপর পড়া, ড্রামের উপর পড়া, তাই না? এগুলা রিস্কি শট দিয়েছেন কিন্তু কখনো আমরা তার মুখ দেখিনি। উনি যেহেতু ড্যামি হিসেবে, স্ট্যান্ডম্যান হিসেবে কাজ করেছেন, বাহবা দিয়েছেন নায়ককে, কিন্তু আজকে এই মুহূর্তে ক্যামেরার সামনে আপনারা দেখছেন, আমি তাকে স্যালুট জানাই এবং বাহবা দিচ্ছি যে মূল ক্রেডিট তো আপনারই। হ্যাঁ,
মূল ক্রেডিট আপনার। যদিও আপনার কথা অনেকেই জানেন, কিন্তু আজকে আমার মনে হয় যেন দর্শকরা দেখে আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে যে এত তো অনেক দর্শকরা আছে শুধু মারপিটের জন্য ছবি দেখতে যেত, মারামারি আছে ওগুলো দেখতে যেত, কিন্তু ওটার পিছনের রহস্যটা কি, ওটার পিছনের ঘটনা কেউ জানতে চাও, ভাবতো যে এটা সালমান শাহ করছে, ভাবতো মান্না করছে, তাই না? তো এটা যে এটার পিছনের কারিগর যে আমাদের মিঠু ভাই, এটা আসলে আমরা খুব কমই জানি। কে জানি বলেন তো দেখি। তো আপনাকে আসলে আমি স্যালুট জানাই, আবার বারবার বলছি আপনি এখনো তো কাজ করে যাচ্ছেন। জি জি, হ্যাঁ, রানিং এখনো কাজ করে যাচ্ছেন। এখনো কি সিনেমার সামনে আসবে? ছবির সংখ্যা যেহেতু কম, প্রায় 6টি ছবি 7টি ছবি করা আছে, এগুলা রিলিজ পাবে। তার মধ্যে একটা আছে কলকাতা বাংলাদেশ যৌথ প্রযোজনায় মানব দানব, এটা কলকাতা হিরো বনি সেনগুপ্ত, উনি আছেন হিরো, এটা আমি ফাইট ডিরেকশন দিয়েছি। এমন আরো বেশ কিছু ছবি আসতেছে আমাদের। আচ্ছা আচ্ছা। তো আপনার প্রিয় নায়ক নায়িকা কি? নায়ক যদি বলি, সত্যি কথা বলতে কি, এটা একটা আশ্চর্য ব্যাপার হলো, কথাটা শুনলেও প্রতিটা আর্টিস্ট আমাকে যথেষ্ট স্নেহ করেন। সবাই একেবারে আমাদের সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত যাদের সাথে কাজ করেছি তারা আমাকে যথেষ্ট স্নেহ করেন। আমি কাউকে ছোট করতে পারবো না এখানে কারো কথা বলে, সমানতা না না, একেবারে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে একটু পোকা ব্যথা আছে, আমাদের সালমান ভাই একটু চঞ্চল মানুষ ছিলেন না, চঞ্চল, ওনার ভালোবাসা ছিল আরেক রকম। মিঠু কেমন আছে, কিরে কি করতেছ, এই টাইপের। আমাদের দীপজল ভাই আবার এরকম, কিরে মিঠু মিঠু নাকি কেমন আছিস, তার ভালোবাসাটা কিন্তু আরেক রকম। ওনারা আপনাকে অনেক ভালোবাসে। ও যথেষ্ট, তার অনেকগুলো ছবি আমি করেছি এবং ফাইট ডিরেকশন দিয়েছি। আমাদের সাকিব ভাই, ওনার আমার ব্যাপারটা এরকম, মিঠু কেমন আছে, তার ভালোবাসাটা কিন্তু অন্যরকম। সাকিব খানের সাথে তো আপনি, সাকিব ভাইয়ের প্রায় যদি 100 বা 200 ছবি করে থাকে, তার মধ্যে 100-150 ছবি আমার করা। উদাহরণস্বরূপ একটা স্টারম্যানের কাজ। এই মুহূর্তে মন বলতে পারবো না তাড়াহুড়োর কারণে। হ্যাঁ, শুধু জেনে রাখুন সাকিব ভাইয়ের যে লাভ জাপগুলো, ফ্লাইং কিক, উড়ে উড়ে যাওয়ার যে শটগুলো, তাকে চেহারা দেখা যায় না, ওই কাজগুলো 80% আমার নিজের করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আসলে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। আসলে আমরা সাধারণত নায়ক নায়িকাদের কথা শুনি, কিন্তু আড়ালে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, সিনেমাকে সুপারহিট করেছে, তাদের গল্প কে জানে, তাই না? তো নায়িকাদের কথা শুনি, নায়ক না হও না বললেন, নায়িকা। আমাদের নায়িকা বলতে ওই তখন আমাদের মৌসুমী আপু কিছু মোটামুটি অ্যাকশন ছবি করতেন, তারপরে মাঝে মধ্যে আমাদের শাবনূর আপু তো রোমান্টিক করতেন, উনি মাঝে মাঝে একটু অ্যাকশন করতেন। অ্যাকশন তো দুর্দান্ত করেছে মুনমুন ময়ূরীরা, আর সবচেয়ে বেশি কাজ করেছে মুনমুন, আর তার কপি আপু করতেন। তাদের সবারই স্ট্যান্ডার্ডে কাজ করেছে, তাদের ড্রেসগুলো পরে। হ্যাঁ হ্যাঁ, ওরকম ড্রেস, একটা চুল টুল যা ছিল, মেকআপ গেটআপ যা ছিল, নায়িকারা যে মারপিট করতো তাদের গেটআপগুলো আপনিও করতেন? জি জি জি, অসংখ্য ছবিতে করেছে, অসংখ্য। তো ওতে করে আপনার কি খারাপ লাগতো না? না না, আনন্দের ব্যাপার। ওই সময় ওই ছবিগুলো আমি তুলে রাখতাম আমি, হ্যাঁ, তাদের যে ড্রেসগুলো পরতাম স্মৃতিস্বরূপ। ওগুলো আপনি আমাকে পাঠাবেন, আমি অবশ্যই দেখাবো, কারণ জানুক আসলে যে আসলে মিঠু ভাই কত কষ্ট করেছে এই কাজগুলো করতে, যে তাই না? এটা আমাদের কাজ তো, এটা কষ্ট, আনন্দ ছিল। হ্যাঁ, দুর্দান্ত আনন্দ ছিল ওই সময়টায় আমাদের এই কাজগুলো। আচ্ছা আচ্ছা, তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। একটু ক্যামেরার দিকে তাকান, দর্শকরা আপনাকে একটু ভালো করে দেখুক, কারণ সিনেমায় তো আপনাকে দেখেন না, আপনি একটু ঘুরে দাঁড়ান, একদম সোজা হয়ে দাঁড়ান। হ্যাঁ, তো দর্শক ইনি হচ্ছেন আমাদের মিঠু ভাই, ফাইট ডিরেক্টর, স্ট্যান্টম্যান। অনেক সুপার হিট, মেগা হিট ছবিতে উনি ফাইট ডিরেকশন করেছেন কিংবা স্ট্যান্টম্যান হিসেবে কাজ করেছেন। অনেক পপুলার নায়ক যেমন শাকিব খান, মান্না, সালমান শাহ, এইসব দীপজল, ওনাদের যত মার্কেটের দৃশ্যগুলো মানে উনি কাজ করেছেন এবং এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তো অনেক ধন্যবাদ আসলে আপনার সাথে কথা বলে। অনেক বর্ষাপু, আপনার চ্যানেল আসতে পারে আমি আসলে খুবই আনন্দিত। আপনার চ্যানেলগুলো আমি সব নিয়মিত দেখি। হ্যাঁ, ওগুলো দেখে আমার একটু হিংসা হতো যে আপনার চ্যানেলে ওইভাবে ওয়াসিম ভাই কথা বলতেছেন, বিভিন্ন আর্টিস্ট কথা বলতেছেন। যদি আমার একটু স্থান হতো, আজকে ভাগ্যক্রমে আমি আপুকে পেয়ে গেছি, আর আপু আমাকে চিনতে পেরেছি, এখানে আমার জীবন ধন্য। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার চ্যানেল থাকতে পেরে। এবং আপনার যারা ভক্ত আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তদের বলবো সবসময় অনেক ধন্যবাদ, আমাদের হিরো একটা গিফট উপহার দিলেন। আমাদের দর্শকদেরকে বলবো আমাদের বর্ষাপুরী চ্যানেলের সাথে সবসময় থাকবেন। নিয়মিত আয়োজন আপুর, তিনি বিভিন্ন সময় বিভিন্ন আর্টিস্টদের সাক্ষাৎকার নিয়ে থাকেন। একটা কোনো দিক দিয়ে খুব ভালো মানের একটি প্রোগ্রাম করেন উনি। এই চ্যানেলের সাথে থাকবেন আপনারা সবাই। আচ্ছা, অনেক ধন্যবাদ মিঠু ভাই, আজকে আলাপ করে অনেক ভালো লাগলো। পরবর্তীতে আবার আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আগামীতে কি দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আগামীতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।